ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই ইউটিউব চ্যানেলটিতে আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখছি সাভার গ্যান্ডা থেকে। ঘটনাটি অদ্ভুত কিন্তু 100% সত্যি। ঘটনাটি ঘটে আমার আব্বু এবং আম্মুর সাথে। আব্বু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আব্বুর ভাষায় বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে 2019 সালের আগস্ট মাসের শেষ সময়। একদিন সবাই মিলে টিভি দেখছিলাম। হঠাৎ আব্বুর ফোনে কল আসলো। ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলছে, সুমি মারা গেছে। সুমি হচ্ছে আমার ফুফাতো বোন। সুমি এনাম মেডিকেলে, তাড়াতাড়ি আসো তোমরা সবাই। কল কেটে দিয়ে আব্বু আমাদেরকে বলল সুমি গলায় ফাঁস দিয়ে মরে গেছে। আমাদের সবাইকে যেতে বলল হাসপাতালে, কিন্তু আব্বু যাবে না। কারণ আব্বুর সাথে সুমি আপুর অনেক আগে একবার ঝগড়া হয়েছিল। সুমি আপু আব্বুর সাথে একটু খারাপ আচরণ করেছিল, তাই আব্বুর রাগ হয়েছে। এই জন্য আমাদেরকে হাসপাতালে যেতে বলে আব্বু, কিন্তু সে যায় না। এরপর আমরা এনাম মেডিকেলে যেয়ে লাশ দেখি। হাসপাতাল থেকে সাভার থানায় লাশ নিয়ে যায়। পরে আমাদের অনেক রিকোয়েস্টের পর পুলিশ লাশ আমাদেরকে দেয়। তখন রাত 2টা বাজে। এরপর লাশ এনে গোসল করিয়ে রাখা হয়। সকাল 10টায় লাশের জানাজা হবে। পরদিন সকালে আমার আব্বু জানাজায় শরিক হয়। জানাজা শেষ করে লাশ দাফন করে যে যার বাসায় চলে যায়। ঘটনা এখান থেকেই শুরু। ঘটনার আগে আমাদের বাসার একটু বিবরণ দিই। বাসাটি হচ্ছে 2 তলা, নিচে 2 পাশে আর ওপরে এক পাশে রুম। রুমের সামনে ছাদের মতো একটি জায়গা, আর ওয়াশরুম হচ্ছে সিঁড়ির সাথে। যেদিন লাশ দাফন করা হয় সেদিন রাতে আনুমানিক রাত 12টার মতো বাজে। আব্বু ওয়াশরুমে যায়। ওয়াশরুমে বসে আব্বু ফিল করছে কেউ একজন পাশের বাসার ওয়াল বেয়ে বেয়ে আমাদের ছাদে উঠছে। আব্বু চোর ভেবে চুপ করে বসে আছে ধরার জন্য, কিন্তু পরে দেখে যে টিনের মধ্যে হাঁটাহাঁটি করছে। এরপর আব্বু ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে আব্বু আম্মুকে ঘুম থেকে উঠিয়ে বলে, বাড়িতে চোর এসেছে, ওঠো। আম্মু আব্বুর সাথে ফোনের লাইট জ্বালিয়ে সিঁড়ির সামনে যেতে থাকে। তখনই দেখলো একটি কালো অবয়ব খালি পায়ে জোরে জোরে পায়ের শব্দ করে নিচে নেমে যাচ্ছে। আম্মু আব্বু দুজনেই কে কে বলে নিচে নেমে দেখে বাড়ির মেইন গেট লাগানো। তখনই আব্বু আম্মুর ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখন আব্বু আম্মুকে বলছে, চোর হলে তো গেট খুলে বের হবে, কিন্তু গেট তো লাগানো। তখন আব্বু আম্মু দুজনেই ভয় পায়। ভয়ে তারা দুজন তাড়াতাড়ি করে দৌড়ে উপরে উঠে এসে রুমে ঢুকে রুমের গেট লাগিয়ে দেয়। এরপর দেখে যে টিনের ওপর কি যেন হাঁটাহাঁটি করছে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম শব্দ করে। আব্বু আম্মুর মনে হচ্ছে এই বুঝি টিন ভেঙে নিচে পড়ে যাবে, এত শব্দ। পরে আব্বু হঠাৎ মনে করে এটা সুমি এসেছে। আব্বু বলল, যা যা মা, তোর ওপর আমার কোনো রাগ নেই, আমি তোকে মাফ করে দিয়েছি। আমি দোয়া করি তুই ভালো থাক, তোর ওপর আমার কোনো দাবি নেই, তুই চলে যা মা। এই বলার সাথে সাথে তীরের শব্দ বন্ধ হয়ে যায়। এরপর পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। তারপর আর কিছুই হয় না। তার পরের শুক্রবার আব্বু সুমি আপুর নামে দোয়া চেয়ে মসজিদে মিলাদ পড়িয়ে দেয়। এই ছিল ঘটনা। জানি না এটা কোনো ভৌতিক ঘটনা কিনা, কিন্তু 100% সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, শেয়ার করবেন, আর প্লিজ দয়া করে ঘটনাটি কততম এপিসোডে যাবে জানাবেন। এই ঘটনাটি শেয়ার হলে আমার জীবনে ঘটে যাওয়া কালো জাদুর একটি ঘটনা শেয়ার করব। আমি চাই ঘটনাটি সাবিত আলম ভাই লিখে পাঠাক। আমি অনেকবার সাবিত ভাইকে নক করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আশা করি সাবিত ভাই রিপ্লাই দিবেন। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি আবারও তার ঠিকানা জানিয়েছেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু খুবই স্পর্শ করে যায় এরকম একটা ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদেরও ঠিক একইভাবে ঘটনাটি স্পর্শ করেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
বাড়িয়ে সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ি। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভূত এফএমের একজন সাবেক শ্রোতা, এখন ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। ভূত.com-এ প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, আমার কাছে আরও ঘটনা আছে, পরবর্তীতে সেগুলো শেয়ার করব। প্রথমেই গুছিয়ে লিখতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের একজন বাসিন্দা। আমি বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 1987 সনের ঘটনা। তখন আমার বাবা অবিবাহিত ছিলেন। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবার নাম মোহাম্মদ শামসুর রহমান এবং আমার দাদার নাম মোহাম্মদ ইব্রাহিম। ঘটনা শুরুর আগে আমি আমাদের বাড়ির একটু বর্ণনা দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়িটা মেইন রাস্তা থেকে একটু ভেতরে। তখনকার সময়ে এই এলাকা এত উন্নত ছিল না। আমাদের বাড়িটা দক্ষিণ মুখ করে বানানো। বাড়ির পাশে ছিল একটি গোয়াল ঘর। বাড়ির পেছনে উত্তর দিকে একটি বড় সুপারি বাগান ও বাগানের পাশে একটি পুকুর, আর পুকুরের পেছনে একটি বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের সাথে আছে একটি ডোবা। নোয়াখালীর ভাষায় আমরা গড় বলে থাকি। এই ডোবা বা বাঁশঝাড়ের কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। যেতে হলে সুপারি বাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে যেতে হতো। আমি এইবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবা যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবেই বলছি। আমার বয়স তখন 20 কি 21 হবে। তখন সময়টা ছিল শীতকাল। সকালে 11টা থেকে 3টা পর্যন্ত সূর্যের দেখা পেতাম, আর বাকি সময় চারপাশ থাকতো ঘন কুয়াশায় ঘেরা। তখন সন্ধ্যা মানে অনেক রাত। আর আমার একটা অভ্যাস ছিল, সন্ধ্যার পরে আমি বাইরে থাকতাম না। আমাদের তখন একটি গরু ছিল। গরুটি মূলত আমার বাবাই দেখাশোনা করত। গরুটির দিনের বেলা গোয়াল ঘর থেকে একটু দূরে বাঁধা থাকতো। বাবা সন্ধ্যার পর হাট থেকে ফিরে এসে গরুটিকে গোয়াল ঘরে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো বাবা গরুটিকে গোয়াল ঘরে রেখে আসলেন এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। মাঝরাতে বাবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুমটি ঘর থেকে একটু দূরে হওয়াতে গোয়াল ঘরের সামনে দিয়ে যেতে হয়। বাবা হ্যারিকেন হাতে নিয়ে বাথরুমে যাওয়ার সময় গোয়াল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান এবং একটু পরে আওয়াজটি আবার বন্ধ হয়ে যায়। তখন উনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাথরুমে চলে যান। বাথরুম থেকে ফেরার পথে তিনি আবার ওই রকম অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান, কিন্তু তখন ওনার মনে কোনো রকমের ভয় কাজ করেনি। উনি ভাবলেন একটু গিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে। উনি গোয়াল ঘরের দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখতে পান কুচকুচে কালো একটি সাপ গোয়াল ঘরের পেছন দিক থেকে বের হয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে। সাপটি 7 থেকে 8 ফুট লম্বা হবে। বাবা কোনো কিছু চিন্তা না করে গোয়াল ঘরের দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে গতকাল রাতের ঘটনা বাবা, আমার মা আর বড় ভাই ও আমার সাথে শেয়ার করেন। তখন আমি বললাম, এইটা হয়তো দুধ খাওয়ার সাপ হবে, রাতে দুধ খেতে এসেছে হয়তো। তখনই মা বলে উঠল, তাড়াতাড়ি সাপ ধরার লোক ডেকে নিয়ে এই সাপকে ধরার ব্যবস্থা করতে, না হয় আমাদের গরুর সব দুধ খেয়ে ফেলবে। তখন বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন, আর মায়ের কথা মতো বিকেলেই পাশের গ্রাম থেকে 2 জন সাপ ধরার লোক ডেকে নিয়ে আসা হলো এবং আগামীকাল সকালে আসবে বলে তারা জানালো। পরের দিন সকালে ওই লোক 2 জন আসে এবং তারা তাদের মতো করে পুরো বাড়ি তন্ন করে খোঁজে, কিন্তু এই ধরনের কোনো সাপের খোঁজই তারা পান না। পরে বাবা তাদেরকে বিদায় করে দেয়। প্রতিদিনের মতো বাবা সন্ধ্যার পরে গরু গোয়াল ঘরে রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। আগের দিনের মতোই ওনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং তিনি বের হয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঠিক আগের দিনের মতোই খচখচ আওয়াজ শুনতে পান। পরে তিনি বাথরুমে না গিয়ে একটা মোটা লাঠি হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে যান এবং দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখেন সেই আগের রাতের মতো কালো সাপটি, কিন্তু সাপটি এইবার না পালিয়ে অদ্ভুতভাবে বাবার দিকে তাকিয়ে থাকে
এবং বাবা হতভম্ব হয়ে থাকেন। তিনি বলেন, আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে, আমি হাত পা কোনো কিছুই নাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পরে সাপটি আগের মতো গোয়াল ঘরের পেছন দিক দিয়ে পুকুরের দিকে চলে যায়। তারপরে বাবা স্বাভাবিক হন। উনি প্রচণ্ড রকমের ভয় পান এবং গোয়াল ঘরের দরজা লাগিয়ে দ্রুত ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাবা আমাদের সাথে গতকাল রাতের ঘটনা বলে এবং আমরা গরুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিই। তার ঠিক 2 দিন পরে বাবা ঘুমিয়েছিলেন আর উনি অদ্ভুত একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি ছিল এমন, চারপাশে ঘন কুয়াশা, কুয়াশার ভেতর থেকে একটি কালো অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো রক্ত লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? অবয়বটি রাগান্বিত হয়ে ভারী গলায় বলতে থাকে, গরুটি তুই বিক্রি করবি? যদি বিক্রি করিস তাহলে তোর অনেক ক্ষতি হবে। এই বলে আমার গলা চেপে ধরে আর সাথে সাথে বাবা চিৎকার দিয়ে উঠে পড়ে। বাবার চিৎকার শুনে আমরা ওনার রুমে এসে দেখি উনি হাঁপাচ্ছেন, এই শীতের মধ্যে অনেক ঘেমে যাচ্ছেন। আমরা বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন, আর তুমি এত ঘামছো কেন? বাবা আমাদেরকে তখন কিছুই বলেননি। একটা খারাপ স্বপ্ন দেখেছি এই বলে শুয়ে পড়েন। পরের দিন থেকে বাবাকে অনেক চিন্তিত দেখতাম, মনে মনে যেন কি ভাবতেন, অন্যমনস্ক হয়ে থাকতেন। পরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি যেন চিন্তা করো, অন্যমনস্ক হয়ে থাকো? না রে, তেমন কিছু না, আমি ঠিক আছি। পরে জোর করাতে ওনার অদ্ভুত স্বপ্নের কথা আমাকে বলেন। বাবার কথা শুনে আমিও ভয় পেয়ে যাই। আমি বাবাকে বলি, বাবা চলো তোমাকে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে নিয়ে যাই। ঠিক আছে যাব বলে বাবা উঠে চলে যান। এইভাবে 1 সপ্তাহ চলে যায়। একদিন সন্ধ্যায় আমি আর আমার মা ঘরে বসে আছি। তখন আমরা হঠাৎ শুনতে পাই আমাদের গরুটি বাইরে হাঁটছে। আমরা স্বাভাবিকভাবে মনে করি হয়তো বাবা আসছে, গরুকে গোয়ালে রাখার জন্য নিয়ে যাচ্ছে। আমি আর মা আগের মতো কথা বলছি। তার ঠিক 10 কি 15 মিনিট পরে বাবা ধপাস করে ঘরের দরজা খুলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, গরু কই? আমি বলি, গরু কই মানে? তুমি না একটু আগে গরুকে গোয়াল ঘরে রেখে আসলে। আমি আর মা গরুর হাঁটার শব্দ পেলাম। বাবা অবাক হয়ে বলে, আমি তো এইমাত্র হাট থেকে আসলাম, এসে দেখি গরু বাইরেও নেই, গোয়াল ঘরেও নেই। তখন চোরের বিষয়টা আমাদের মাথায় আসে আর আমরা সবাই চোর চোর বলে লাইট হ্যারিকেন দিয়ে খুঁজতে থাকি। আমরা বাড়ির আশেপাশে রাস্তার এই দিক ওই দিক খুঁজেও গরুর কোনো হদিশ পাইনি। তখন বাবা হঠাৎ করে বলে ওঠে, আমরা তো বাড়ির পেছনে সুপারি বাগানের ওই দিকটায় দেখিনি। আমরা কৌতূহলবশত সুপারি বাগানের ভেতরে যাই এবং খুঁজতে খুঁজতে সেই বাঁশঝাড়ের ডোবার কাছে গিয়ে যা দেখি তা দেখে আমাদের চোখ কপালে উঠে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখি আমাদের গরুটির 4টি পা বুক পর্যন্ত ডোবার ভেতরে ঢুকে আছে এবং গরুটি এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন টেনে ডোবার নিচে নিয়ে যাচ্ছে। শীতকালে আশেপাশের ধানের জমিতে পানি দেয়, ডোবার কোনো পানি ছিল না। পরে আমাদের আশেপাশের বাড়ির সবাই ওই ডোবার কাছে চলে আসে। পরে আমরা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে গরুটিকে বের করে নিয়ে আসি। পরদিন সকালে আমি আর বাবা আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে যাই এবং সমস্ত ঘটনা ওনাকে খুলে বলি। ইমাম সাহেব বিকেলে আসর নামাজের পরে আমাদের বাড়িতে আসবেন বলে জানান। পরে আমরা বাড়িতে চলে আসি এবং ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা করি। যথারীতি হুজুর আসর নামাজের পরে আমাদের বাসায় আসেন এবং আমাদের গোয়াল ঘর ও গরুটি দেখতে চান। আমরা দেখাই। পরে হুজুর একটা পাটি আনতে বলেন আর 1 গ্লাস পানি আনতে বলেন। হুজুর পাটিতে বসেন এবং পানির গ্লাসটি সামনে রেখে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়েন। কিছুক্ষণ পরে হুজুর চোখ খোলেন আর বলতে থাকেন, আপনাদের ওই ডোবায় আর বাঁশঝাড়ের মধ্যে একটি খারাপ জিনের বসবাস আছে। ওই জিন প্রতিদিন রাতে সাপের রূপ ধরে আপনাদের গরুর দুধ খেতে আসতো। যখন আপনি বিষয়টি দেখে ফেলেন এবং গরুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তখনই জিনটি রেগে যায় এবং আপনাদের আর গরুটির ক্ষতির চিন্তা করে। এই জিনটি ওই দিন রাতে আপনাদের স্বপ্নে এসেছিল। ও চেয়েছিল গরুটিকে মেরে ফেলে আপনাদের ক্ষতি করবে। আপনারা যদি আর 5 মিনিট পরে ওই ডোবার কাছে যেতেন তাহলে ওই গরুকে আর দেখতে পেতেন না এবং পরবর্তীতে আপনাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পরে হুজুর বাড়ি বন্ধ করে দেন আর আমাদের তাবিজ পড়তে বলেন। তাবিজ পড়া হারাম, তাই আমরা পড়তে না করে দিই। পরবর্তীতে আমাদের সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি।
এই ছিল আমার ঘটনা। আশা করি অনেক ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্য ঘটনা, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আর আমার জন্মের 1 বছরের মাথায় আমার দাদা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদার সাথে ঘটা এবং আমার বাবার মুখ থেকে শোনা আরও অনেক ঘটনা আছে। এই ঘটনাটি যদি সিলেক্ট করেন, পরবর্তীতে আমি আরও ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে তিনি তার কিছু ছবির কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।